এই ভিডিওতে আজকে আমার দুই পাশে দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে। আমি তাদের কাছে শুনতে যাব, তারা এখন বর্তমানে ফোর্থ ইয়ারে অবস্থান করছে। সো এই ফোর্থ ইয়ারে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এই 4 বছরে তারা কিন্তু অনেক ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। সো আমি একটু তাদের কাছে শুনতে চাইবো, আসলে যে ফার্স্ট ইয়ারে যদি এখন তাদেরকে আবার বলা হয় যে তোমরা আবার ফার্স্ট ইয়ারে চলে যাও, তাহলে কোন কোন ধরনের ভুল তারা করতো না এবং কোন কোন ধরনের জিনিসগুলো তারা সবসময় এড়িয়ে চলতো বা এই জিনিসগুলো করতো। আমি আজকে তাদের কাছে সেই বিষয়ে জানতে চাইবো। সো আমি প্রথমে হচ্ছে সোহাগের কাছে যেতে চাই যে তুমি তো এখন ফোর্থ ইয়ারে চলে আসছো। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক ধরনের প্রবলেম আছে, আবার স্টুডেন্টেরও অনেক ধরনের প্রবলেম থাকে। তার মধ্যে দিয়েও তুমি যদি এখন আবার ফার্স্ট ইয়ারে চলে যেতে, তোমাকে যদি আবার সেই ফার্স্ট ইয়ারে নিয়ে যেতাম, তাহলে তুমি কোন কোন ধরনের ভুলগুলো এড়িয়ে চলতে বা কোন কোন জিনিসগুলো তুমি আরো বেশি ডেভেলপ করতে? আচ্ছা, প্রথমে মানে যে স্টুডেন্ট হিসেবে আমার যে ভুলগুলো ছিল আমি ওইগুলো আগে আমি মেনশন করি। যেমন আমি প্রথমত আমি টাইম খুবই ওয়েস্ট করতাম। দেখা যাচ্ছে যে আহ, মানে ক্লাস শেষ আমি ডিরেক্ট ব্যাগ নিয়ে বাসায় চলে যাচ্ছি। জাস্ট আমার কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে যে একটু সময় দেওয়া এটা আমি করি না, ডিরেক্ট বাসায়। তো হয়েছে কি আমি বাসাতে ফোন আর কত চালানো যায়, একটা সময় আমি লনলি ফিল করতাম। তারপর আমার কাছে সব কিছু ধীরে ধীরে ডিপ্রেশন আমার বাড়তে থাকলো। হ্যাঁ, সো যখন আমার মনে হলো যে না আমার কিছু একটা করা উচিত, তখনও ততদিন আমার লেখাপড়াও খুব একটা কন্ট্রোলে নাই। সেকেন্ডলি হয়েছে যে আমি কোনো স্কিল সেটও ডেভেলপ করতে পারিনি। আমি দেখছি জাস্ট আমি ফেসবুকে অনেক সময় কাটাই ফেলছি। সো তখন আমার মনে হইলো যে আমার আমার এই যে সব কিছুর আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে আমার সবথেকে বড় ব্যারিয়ার হচ্ছে যে আমি সময় ঠিকমতো ইউটিলাইজ করতে পারিনি। সো পরে যখন আমার এটা রিয়েলাইজেশন হয়েছে, তখন আমি কি করছি যে আমি স্কিলগুলো খোঁজার ট্রাই করেছি, যেই স্কিলগুলো খুঁজলে আমি হয়তো লেখাপড়াতে ভালো না, কিন্তু এমন কোনো স্কিল যেটার কারণে আমার জব মার্কেটে হোক বা আমি যদি বিজনেস করতে চাই বা এমন যে কোনো কিছু করতে চাইলে আমাকে যেন হেল্প করতে পারে, অর্থাৎ আমাকে যেন পিছনে ফিরে না তাকাতে হয়। সো এই জন্য হইতেছে আমার প্রথম সাজেশন হইতেছে, তুমি যেই ব্যাকগ্রাউন্ডেরই হও, যেই ফ্যাকাল্টিরই হও, তোমাকে টেকনোলজি সম্পর্কে প্রপার আইডিয়া থাকতে হবে। এর মানে এই নয় যে হইতেছে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে বা আদার্স এটসেট্রা, এগুলো কিছু না। টেকনোলজি সম্পর্কে প্রপার আইডিয়া, অ্যাটলিস্ট বেসিক। বেসিক। হ্যাঁ, আমি এখানে একটা জিনিস আমি একটু বলি, অ্যাড করি, সেটা হচ্ছে আমি যেহেতু অনেকদিন যাবত একটা প্রতিষ্ঠানের সাথে আছি, এডুকেশনের সাথে। তো এই প্রতিষ্ঠানে মাঝে মধ্যে রিক্রুটমেন্টের অনেক বেশি সার্কুলার আসে। তো ওখানে হচ্ছে কিছু কিছু পোস্ট এমন থাকে যেখানে হচ্ছে মেইনলি সব কাজটাই হচ্ছে কম্পিউটারের মাধ্যমে করতে হয়। এখন আমি ওখানে এমন এমন স্টুডেন্টও পেয়েছি, ইনফ্যাক্ট অনেক ভালো 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 প্রতিষ্ঠানের স্টুডেন্ট পেয়েছি, যাদের হচ্ছে মিনিমাম একটা মাউস ধরার মতো কোয়ালিটি তাদের মধ্যে নেই। তারা হচ্ছে ওই সকল পোস্টের জন্য অ্যাপ্লাই করতেছে। তো মানে আবার সে কিন্তু মাস্টার্সে পড়ে। তাহলে ভাবেন যে হচ্ছে সে অনার্সে 4 বছর শেষ করলো, মাস্টার্সে 1 বছর শেষ করলো, কিন্তু তারপরেও সে সামান্য একটা কম্পিউটারের মাউস পর্যন্ত ধরতে পারে না। তো এই যে কত বড় একটা ল্যাকিংস কিন্তু তার মধ্যে আছে, এবং এটার জন্য যে সে যে কত রকমের জায়গায় যে সে বাধাপ্রাপ্ত হবে সে কিন্তু এখন বুঝতে পারতেছে না। যখনই এই ধরনের সিচুয়েশনে পড়বে তখন কিন্তু সে ভালোভাবে বুঝতে পারবে। সো অ্যাটলিস্ট একটা মিনিমাম স্কিল কম্পিউটারের উপর অ্যাটলিস্ট এটা থাকা উচিত। তো আমি সেই জন্য আমি বলবো যে কোনো না কোনো জিনিস শেখা উচিত যেটা তোমাকে হেল্প করবে ইন ফিউচার। যেমন আমি তখন কি চুজ করেছি, যে আমি বললাম টেকনোলজির কথা। আমি কিন্তু কমার্সের স্টুডেন্ট, বাট আমি টেকনোলজি খুবই ভালোবাসি। আমাদের কাছে যে আমি কীভাবে শিখছি, এখন হইতেছে মাইক্রোসফটের যদি এখন যে বর্তমান সিইও অথবা যদি আমি ইলন মাস্কের কথা বলি, ওই নিজে এসে যদি তোমাকে গাইড করে, তুমি তারপরেও কোনো কিছু শিখতে পারবে না যদি না তুমি নিজে স্টার্ট করো। কথা হইতেছে যে আমি প্রত্যেকটা জিনিস দেখতাম এবং ওইটা অ্যাপ্লাই করার ট্রাই করতাম। লাইক আমি কোনো একটা ব্লগ পোস্ট করতেছি এআই রিলেটেড, যে এই এআই দিয়ে এই কন্টেন্টগুলো বানানো যায় বা এইটা বানানো যায়। তো আমি জাস্ট 5 লাইন কি 10 লাইন আমি ওটা পড়ার পরে যেই জিনিসটা আমার মাথায় আসতো, আমি জাস্ট ওটাই অ্যাপ্লাই করতাম, ট্রাই করতাম যে কীভাবে এটা করা যায়। সো আমি শিখতেছি অ্যান্ড অ্যাপ্লাই করছি, এটা হতেছে লার্নিংয়ের বেস্ট ওয়ে। আর যেটা উজ্জ্বল একটু আগে বলো যে সফট স্কিল শেখা উচিত, যেমন আমি কালকে একটা হইতেছে যে আমার একটা মেয়ে একটা ভালো ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের বিজনেস ডেভেলপমেন্ট একটা ইন্টার্ন রিক্রুটমেন্ট ছিল। তো ওইখানে ওদের হইতেছে যে বেসিক যে রিকোয়ারমেন্ট বলতেছে যে ইনফ্লুয়েন্সার ওদের দরকার। কোনো একটা টপিক সম্পর্কে আমি নাম বলছি না,
টপিক সম্পর্কে আপনার কতটুকু নলেজ আছে, অ্যান্ড হইতেছে ওরা সিবিও চায় না, কোনো কিছু চায় না, জাস্ট বলছে আপনার টুইটার প্রোফাইলটা ড্রপ করুন, আমরা সব কিছু দেখে নিব, এর কন্টেন্ট কোয়ালিটি, এর কন্টেন্টের রিচ কেমন সব। তো আমাদের দেশে এখন কন্টেন্টের বুম চলতেছে। সো আপনি এর মানে না যে কন্টেন্টের নামে যা যা টিকটক শুরু করে দেবেন, এটা না। আপনি কোনো একটা ভালো কিছু আপনি শিখেন। কয়দিন আগে স্কিল বেসড skill সোশ্যাল based। এক্সিস্টেন্স থাকতে হবে। হ্যাঁ, কয়েকদিন আগে আমরা একজনকে নিয়ে ট্রোল করলাম, একজন ভদ্রলোক যে হইতেছে যে এডিটিং এর ক্লাস শিখাবে হ্যান ত্যান। তো ভদ্রলোক কিন্তু কোনো একটা জিনিস শিখাচ্ছে, শেখাচ্ছে। অ্যাটলিস্ট টিকটক মিকটকতে এইগুলো কিছু বলতেছে না। সো কন্টেন্ট, আপনি কার্যকরী কন্টেন্ট হইতেছে বানান। আপনি ফাইন্যান্স ভালো বোঝেন, আপনি ফাইন্যান্সের যে ইম্পর্টেন্ট টপিক ক্যাশ ফ্লো সোজাভাবে ট্রাই করেন বোঝান। আপনি হইতেছে যে ট্রেডিং ভালো জানেন, আপনার ইন্টারন্যাশনাল মানে আপনি কথাবার্তা ভালো, আপনি ইন্টারন্যাশনাল যে অ্যাফেয়ার্সগুলো আছে ভালো বোঝেন, এইগুলো নিয়ে কথা বলেন। হ্যাঁ, তো আপনি যেইগুলোতে ভালো যে কোনো একটা জিনিস বেছে নেন, 10টা জিনিস একসাথে যাবেন না। আপনি সিগমা হতে চান, জিমে যাইতেছেন, প্লাস হইতেছে একসাথে আবার দেখা যাইতেছে যে বই পড়েন, এটা না, যে কোনো একটা। আপনারা যদি ফিটনেস বা নিজেকে শেপে আনতে চান, আগে আপনি হইতেছে যে জিমেই ফোকাস করেন, তারপর আপনি আরেকটি স্কিলে যান, যে কোনো একটা অ্যাট এ টাইম একটি স্কিলে ফোকাস করেন। ওকে, বুঝলাম। এরপর আমি আবার সোহাগের কাছে আসতেছি। আমি এখন একটু রিয়াদের কাছে যাই। রিয়াদ, একটু বলো যে হচ্ছে 4 বছর তো অলমোস্ট শেষের পর্যায়ে, তোমার লাইফে এমন কি কি ধরনের মানে প্রবলেম তোমার মনে হয়েছে যে আমার যদি ফার্স্ট ইয়ারে থাকলাম তাহলে এই ধরনের বিষয়গুলো আমি আগে থেকে অ্যাওয়ার থাকতাম, এই বিষয়গুলো আমি ডেভেলপ করতাম, আর তার সাথে সাথে এই ধরনের জিনিসগুলো আমি কখনোই করতাম না। আচ্ছা, খুবই ভালো একটা প্রশ্ন। এটা প্রায় সব ইউনিভার্সিটিতে ভর্তি হবে এরকম কেউ, অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে শুরুতে বা রানিং ফার্স্ট ইয়ার, তাদের মনে এই প্রশ্নটা সবসময় থাকে। সো আমি যা উত্তর দিব তা অলরেডি উজ্জ্বল সোহাগ বলে দিয়েছে। তারপরও আমি, যেহেতু আমার এটা একটা প্রিয় প্রিয় গাছ জামরুল তোলা, এটার মধ্যে কিছু তো বলতেই হয়। যাই হোক, তো আমি যদি বলি, আমি যদি আজকে ফার্স্ট ইয়ার থাকতাম, আমি ফাইনাল ইয়ারে আছি মার্কেটিং ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু আমি যদি আমি যদি ইয়াতে থাকতাম, ফার্স্ট ইয়ার থাকতাম, ডেফিনেটলি আমি সবার আগে মুরাল পলিশিংটা করতাম। মুরাল পলিশিংটা মানে কি, যে আমি ইউনিভার্সিটিতে আসলাম, গেলাম, খেলাম কিছু, আমি হুট করে কোনো কিছু রাস্তাঘাটে ফেলে দিতাম না, আমি ডাস্টবিনে ফেলতাম ডেফিনেটলি। হ্যাঁ, আমি হয়তো করে আসছি, কিন্তু আমি আমি ওইরকম ভাবে করি না যেটা আমাকে স্যাটিসফ্যাকশন দিবে, রাইট? সো আমি সবসময় পরিষ্কার, ক্যাম্পাস আমার দায়িত্ব, স্টুডেন্ট হিসেবে আমার ক্যাম্পাসটা পরিষ্কার রাখে, এটা আমি ডেফিনেটলি করতাম। আচ্ছা, গেল পড়াশোনার ক্ষেত্রে যদি বলি, ভাই আমি ডেফিনেটলি কোনোভাবে ভালো স্টুডেন্ট ছিলাম না, আর এটা যে হয়ে যাবো আহামরি লেভেলে ওইরকমটা না। তবে আমি অন্তত 3 থেকে 4 ঘন্টা রেগুলার পড়াশোনা করতাম, জাস্ট ফর হ্যাভিং এ গুড সিজি, রাইট? ওকে, সো তারপরে যদি আমি কোনো কিছু বলতাম, সর্বপ্রথমে আমি বলতাম যে আপনি আগে ফার্স্ট ইয়ারে থাকাকালীন সময়ে আপনি আপনার প্রমিত বাংলাটা সুন্দর করে বলেন। খাইতেছি, যাইতেছি, করতেছি, যাইতেছি, এরকম টাইপের ওয়ার্ডগুলো না বলে খাচ্ছি যাচ্ছি, প্রমিত বাংলা, যেটার জন্য আমরা ইন্টারভিউ বোর্ডে সবার আগে, ইন্টারভিউ বোর্ডে আপনার হার্ড স্কিলসগুলো আছে কিনা, এক্সেল পারেন কিনা, টেকনোলজিক্যাল স্কিলস আছে কিনা, ওইটা আলাদা কথা, এটা ছিল হার্ড স্কিল। কিন্তু তোমাকে আগে সফট স্কিল বানাতে হবে। সফট স্কিল কি, তুমি আগে কথা বলবা, তুমি যার সাথে সামনে কথা বলছো তাকে ডেফিনেটলি কনভিন্স করার মতো কথা বলতে হবে। টুকটাক ইংরেজি মারো, কোনো সমস্যা নাই, ইংরেজি দেখাও। তো আমি এমনও কাউকে দেখেছি যে আমাদের সাথে ফাইনালের উঠে আসছে, প্রেজেন্টের সময় এখনো পা কাঁপে, ডেফিনেটলি আজকেও কাঁপে। আমরা প্রেজেন্টেশন দিয়ে আসলাম না, আমরা অলরেডি দেখেছি। তো আসলে মেন কথা হচ্ছে, তুমি যার সাথে কথা বলবা অবশ্যই বাংলা ফ্লুয়েন্টলি বলতে হবে, বাংলা প্রমিত বাংলা বলতে হবে। তারপর হচ্ছে ইংলিশ স্পিকিং খুবই ভালো করে জানতে হবে। এগুলো হচ্ছে সফট স্কিল। সফট স্কিলগুলো আগে তোমাকে গ্রো করতে হবে। তোমার কোনো আচরণ দেখে অবশ্যই মনে হবে না যে এই ছেলেটা তো বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা নাই, সে কিভাবে আসলো এখানে। তোমাকে অবশ্যই মোরাল পলিশিং করতে হবে। আরো অনেক কিছু আছে, অলরেডি ওরা বলে দিয়েছে। তবে হ্যাঁ, যেহেতু সামনে এআই এর যুগ, ভার্চুয়াল রিয়েলিটি, সামনে ভার্চুয়াল তো অনেক আগে থেকে আছে, ভিআর আসছে, তারপর হচ্ছে আরো অনেক অনেক প্রযুক্তি আছে। এখন এআই যে আমাদেরকে কতটুকু ক্ষতি করছে বা লাভবান করছে ওইটা আমরা জানি। সাপোজ আমি যে কন্টেন্ট রাইটার, আমি আগে ম্যানুয়ালি রিসার্চ করতাম, কিন্তু এখন আমাকে রিসার্চের প্রায় 30 to 40% আমাকে এগিয়ে দিচ্ছে এআই, চ্যাট জিপিটি আছে। চ্যাট জিপিটি অন্তত আমি একটা ফর্ম, একটা গঠন, একটা কাঠামো আমি পেয়ে গেছি যে আমাকে কোন দিকে যেতে হবে, তারপর না হয় আমি রিসার্চ করতাম। কিন্তু আমাকে ওই কাঠামোটা বের করার জন্য আগে আমাকে স্টাডি করতে হতো মিনিমাম ঘন্টাখানেকের মতো। যাই হোক, তো এটা ছিল আলাদা। টাইপিং পারে না, ও যে উজ্জ্বল একটু আগে যা বললো যে মিনিমাম মাউস ধরার এবিলিটিটা থাকে না, এরকম কেউ আমাদের কাছে চাকরি করতে চায়। এখন আমি যদি বলি যে ভাই অনার্স লাইফ শেষ, কিন্তু সে বাংলা টাইপিং বাদে ইংলিশ টাইপিং করতে পারে। আমাদের সাথে অনেকেই আছে যারা অ্যাসাইনমেন্ট করে এখনো ম্যানুয়ালি, সবাই দেয় হ্যান্ড রিটেন, কিন্তু সে দেয় ম্যানুয়ালি।
ম্যানুয়ালি এরকম অনেকে আছে, তারা অনেকেই হচ্ছে আছে, যে হ্যাঁ। ফোনে ভয়েস দেয়, ভয়েস দেয়, দিয়ে তারপরে ভয়েস দিয়ে দেয়, typing দেয়। কিন্তু সে টাইপ করতে পারে না। এখন তুমি নিজেকে একজন ইন্টারভিউয়ার ভাবো, হ্যাঁ, তো ইন্টারভিউয়ার ভাবো, আর তোমার সামনে মনে করো যে এই ইউনিভার্সিটি শেষ করা এক দুজন আসছে, সে তার কাছে বাংলা ফ্লুয়েন্সি নাই, সে ইংলিশ ফ্লুয়েন্সি নাই, অন্যান্য ল্যাঙ্গুয়েজ বাদ দেয়, অন্যান্য ল্যাঙ্গুয়েজ থাকলে তো প্লাস পয়েন্ট। আচ্ছা, তারপর হচ্ছে সে মাউস ধরার যোগ্যতা রাখে না, মাইক্রোফোন ধরতে পারে না, টাইপিং করতে পারে না, তাহলে তাকে তুমি চাকরি দিবা? তুমি নিজে চিন্তা করো। আচ্ছা গেল, তো এখন বলতে পারেন যে ভাইয়া আমি তো বাংলা ফ্লুয়েন্টই তো চেষ্টা করি, কিন্তু আমি পরিবারের সামনে বলবো কিভাবে? পরিবারের সামনে বললে তো বলে যে, আমি যদি বলি আম্মু ভাত দাও, তা বলবে আইসে নো বাপ, এরকম টাইপের কিছু একটা বলে ফেলে। ফ্যাক্ট হচ্ছে ভাই, তুমি শুরু করে দাও, লজ্জা শরম ভুলে তুমি শুরু করো। তোমাকে আরেকটা মেইন জিনিস করতে হবে, ফার্স্ট ইয়ারে যদি থাকাকালীন সময় ডেফিনেটলি তোমার লজ্জাটাকে ভুলে ফেলবে। তুমি যদি লজ্জাটা ভুলে ফার্স্ট সেকেন্ডে থাকতে পারো, আশা করছি তোমার মাঝখানে এমন কিছু হবে যেটা তোমাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই কাজে দিবে। তুমি তোমার মায়ের সাথেই বাংলা ফ্লুয়েন্টলি বলো যে আম্মু ভাত দাও, বিকজ অফ ইনস্টেড অফ আম্মা ভাত দাও, এরকম টাইপের বলা চাইতে আম্মু ভাত দাও। হয়তো আম্মু বলবে, যখন আম্মু বলে যে তুই নবাব হয়ে গেছিস ঢাকাতে গিয়ে, তখন তুমি বলবা যে চাকরি তো আমাকে নবাবই করিয়ে পেতে হবে, আমি তো আর এরকম লেভেলে থেকে চাকরি করতে পারবো না, সুতরাং তোমাদের সাথেই প্র্যাকটিস করছি, হোক না তোমাদের সাথেই শুরুটা। তো আমি আগে মোরাল পলিশিং করতাম, ভাষাগত বা ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সিটা ধরতাম, তারপর হচ্ছে টেকনিক্যাল স্কিলসগুলো, অবশ্যই হার্ড স্কিলসগুলো পরে অবশ্যই অর্জন করা যায়। তুমি টাইপিং এখন পারো না, 1 মাস টাইম দিলে টাইপিং হয়ে যাবে, কিন্তু তোমাকে আগে বিহেভিয়ারটা চেঞ্জ করতে হবে। তোমার এমন কোনো বিহেভিয়ার করা যাবে না যেটা দিয়ে তুমি কখনোই মানুষের সামনে ভালো জ্ঞান বা ভালো নিজেকে ভালো করে ফুটিয়ে তুলতে পারবে না। তোমাকে বলবে যে এত ছাপি, এত ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা নাই। তো আমার কথা হচ্ছে এগুলো মোরাল পলিশিং প্লাস সফট স্কিলস গুলো। আর আমি হার্ড স্কিলের ব্যাপারে যা বলবো অলরেডি উজ্জ্বল আর সোহাগ বলে দিয়েছে। সেখানে একটু আমি একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে ওই যে বললো না যে প্রথম দিকে কিরকম যেন ভয় লাগে, আর হচ্ছে কেমন যেন একটু লজ্জা লাগে যে আমার ফ্যামিলির সামনে যে আমি হচ্ছে এইভাবে কথা বলতেছি, এইরকম ভাবে শিখতেছি, আমার কি বলে। আমার একটা নিজের একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে আমি তখন হয়তো অ্যাডমিশনের টাইমে, ওই টাইমে আমার হুট করে মাথায় আসলো যে হচ্ছে আম, এই যে হচ্ছে ইউএসএ বলেন বা হচ্ছে ইংল্যান্ডের বলেন, ওরা যে এত সুন্দরভাবে ইংলিশ বলে, কিন্তু আমি এগুলো বুঝতে পারতেছি না। মানে আমার হচ্ছে বোঝার ক্ষমতাটা অনেক কম ছিল। তো ওরা এত সুন্দর প্রোনাউন্সিয়েশন গুলো করে, আমি কিছুই বুঝতে পারি না। পরে আমি কি করলাম, সেটা হচ্ছে ওদের হচ্ছে কিছু সিনেমা আমি ডাউনলোড করলাম। এগুলো হচ্ছে মেইনলি হচ্ছে কার্টুন ছিল বেশিরভাগ। কার্টুনগুলো আমি প্রতিদিন এক একটা কার্টুন 4 থেকে 5 বার করে দেখতাম। ঠিক আছে, 4 থেকে 5 বার দেখে আমি আগে ওদের হচ্ছে কাহিনীটা কি আমি ওইটা আগে ফুল ফিগার আউট করতাম। তারপরে গিয়ে আমি প্রত্যেকটা মুভিরই মনে করেন হচ্ছে 1 মিনিট করে ধরতাম, 1 মিনিট করে ধরে সেইটা একেবারে কি বলে একেবারে ভাজা ভাজা করে ফেলতাম। মানে বারবার শুনতাম, বারবার শুনতে শুনতে ওই জিনিসটা একেবারে আমার কানের ভিতরে মানে মাথার মধ্যে আবার ঢুকে গেছে যে না, এটার প্রোনাউন্সিয়েশন আসলে এরকম, আর ওরা আসলে এটা বলতে যাচ্ছে। এখন ওখানে যদি আমার কোনো ওয়ার্ড যদি আমার জানা না থাকে, তাহলে তো আমি ওইটা অলরেডি ডিকশনারি থেকে দেখে ফেলেছি। তো এইভাবে আমি যখন স্টার্ট করছিলাম, তখন হচ্ছে প্রথম দিকে আমার আম্মা, তারপরে আব্বা, ভাই যারাই আছে, মানে তারা প্রথম দিকে বলতো "এ কি করতেছে, এ পাগল হয়ে গেছে নাকি?" তারপরে হচ্ছে আবার যখন বাসার পাশ দিয়ে কোনো কোনো মনে করেন কোনো হচ্ছে ফকির বা কেউ যাইতো, কি ব্যাপার ওই রকম করে কেন, ওইভাবে কি কি ভাষায় কথা বলতেছে, মানে ওই যখন আমি ওই সিনেমাগুলো হতো ওর সাথে সাথে আমিও বলতাম। ওইটা বলার কারণে আমার হচ্ছে একবার যেরকম হচ্ছে আমার মাথার মধ্যে জিনিসটা ঢুকে যাচ্ছে, আমি ওইটা বুঝতে পারতেছি, সেরকম আমি ওইভাবে বলার চেষ্টা করতাম। তো ওইভাবে আসলে কিছুটা ফ্লুয়েন্সি আগের থেকে এসেছে। সেইভাবে শুরু করতে হবে, লোকে যাই বলে বলুক। প্রথম দিকে একটু ঝামেলা হতো, পরে গিয়ে যখন আবার কেউ জিজ্ঞাসা করতো, তখন মা বলতো যে ও ইংলিশ শিখতেছে বা হচ্ছে ও এই বিষয়ে আরো একটু জ্ঞান নেওয়ার ট্রাই করতেছে, বা ওই ওরা কি বলতেছে সেগুলো বোঝার চেষ্টা করতেছে। সেইভাবে শুরু করতে হবে। সবচেয়ে বড় কথা, আমি একটা জিনিস অ্যাড করতে চাই, Right. আমার এক্সপেরিয়েন্সটা, সেটা হচ্ছে আচ্ছা, তুমি যখন ভাষাগত ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সির বিষয়ে ধরবা, যখন ইংলিশের ক্ষেত্রে বলবা যে ভাই আমি তো ইংলিশ পাচ্ছি না, আমি কি করবো এখন? তো তুমি এটা চিন্তা করো, তুমি যখন বাংলা শিখো, তুমি কি বাংলা কখনো এইভাবে বলেছিলে যে আমি তো পারি না ইংরেজিতে, তুমি ইংরেজিতে কথা বলতে বাংলা পারছো না, এরকম টাইপের কিছু কিন্তু না। দেখো, তুমি জন্ম নিয়েছো, তোমার মুখ দিয়ে আগে মা অথবা বাবা বের হয়েছে, এই বর্গীয় ধ্বনিগুলোই তো বের হয়েছে। আচ্ছা যাই হোক, তো আস্তে আস্তে শুনেছো, তোমার মাথায় ক্যাচ করেছো, তুমি বলতে বলতে আধু বাংলা বলা শুরু করলাম। তারপর আস্তে আস্তে এখন আমরা বাংলা ফ্লুয়েন্সি করি। তুমি কি জানো যে বাংলা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, বাংলা ভাষাটা হচ্ছে পৃথিবীর টপ 4-5টা ভাষার কঠিন টপ 4-5টা ভাষার মধ্যে একটা, কিন্তু আমরা কিন্তু ফ্লুয়েন্টলি বলতে পারি। তুমি একজন আমেরিকান অথবা ব্রিটিশ কেন, সে যদি বাংলা ফ্লুয়েন্টলি বলতে পারে, তাহলে আমি কি, তুমি যা চাও তাই দিতে পারবো, আমি গ্যারান্টি। সো কোনো একজন ফরেনার কখনো বাংলা ফ্লুয়েন্টলি বলতে পারে, কিন্তু আমরা পারছি। কিন্তু ইংরেজি চাইতে কিন্তু বাংলা শতগুণেও সহজ, কঠিন, সরি কঠিন। ইংরেজিটা বাংলা চাইতেও শতগুণে সহজ। তো ফ্যাক্ট হচ্ছে এখন
দেখো আমরা কঠিনটা কিন্তু পারছি, এখন ইংরেজিটা কেন পারছি না? তুমি তোমার সারাউন্ডিংসটাকে ইংরেজিতে নিয়ে আসো, তুমি সবকিছু আপাতত কয়েকদিন কয়েক মাস তুমি ইংরেজিতে চিন্তা করো, ইংরেজিতে দেখো, লিসেন করো, ভালো করে শোনো, ফ্লুয়েন্টলি শোনো, তারপর দেখো তোমার ইমপ্রুভ হয়েছে কিনা। জাস্ট 1 মাস করো, তারপর না হয় আমাদের ভিডিও নিচে কমেন্ট করবা যে ভাই আমার তো একটা হয়েছে, আমরা একটু পেরেছি অথবা পারি না, আমাদেরকে জানাও, আমাদেরকে জানান যে আর কি কি করতে হবে, আমরা ডেফিনেটলি করি। তবে শুরু করো ভাই, শুরু করো। তুমি শুরু করা ছাড়া যদি মনে করো যে না আমি অনেক কিছু বলে ফেলবো, তো সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে শেখার যে মানসিকতা। আমি গ্রাম এলাকায় গেলে অনেক দেখি যে হচ্ছে ঘুরে বেড়ায়, কোনো কাজ নাই, রাস্তায় বসে আছে, ক্যারাম খেলতেছে বা হচ্ছে ফাইজলামি করে বেড়াইতেছে, মানে কত রকমের কাজ, মানে ওদের ব্যস্ততার শেষ নাই, কিন্তু সেই ব্যস্ততার মধ্যে কোনো মানে কি নাই, যে ওইটার যে একটা রিয়েল লাইফে যে কোনো কাজে লাগবে ওরকম ওর মধ্যে কিচ্ছু নাই। সো যেহেতু আপনি এখনো পর্যন্ত ভিডিওটা দেখতেছেন, তার মানে আপনার একটু জানার আগ্রহ আছে বা আপনার নিজেকে ডেভেলপ করার ইচ্ছা আছে। সো আপনি চেষ্টা করেন, চেষ্টা করতে করতে আসলে হবে শুধুমাত্র যে লেগে থাকার জিনিসটা, যে না আমি আসলে ওরা পারতেছে আমি পারবো না কেন, বা ওরা এটা করতেছে আমি আমি করবো না কেন। তারা যদি করতে পারে ভাই, তাহলে তো এটা অবশ্যই করার মতো কোনো ওয়ে আছে বলেই তারা করতে পারতেছে। যদি তাদের এটা যদি কখনো পসিবলই না হতো, তাহলে সে কিভাবে করছে? নিজের আগ্রহ থাকতে হবে, তাহলেই পসিবল। লাস্ট মোমেন্টে যদি কিছু বলো। আচ্ছা, আমি এই যে ভাষা নিয়ে কিছু কথা বলি। এখন মানে এখানে অনেকগুলো ডটস আছে, যেমন হচ্ছে আমরা গ্লোবাল ভিলেজে আছি, মানে আমরা আমাদের পৃথিবীটা একটা গ্রামের মতো এবং আমরা একে অন্যের সাথে কানেক্টেড থ্রু ইন্টারনেট, এটা আমরা সবাই জানি। কিন্তু কথা হইতেছে যে এখানে ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট রিজিয়ন, তো আমাদের হইতেছে কিভাবে কমিউনিকেট করবো। কমন একটা ওয়ে হইতেছে যে তাদের সাথে কমিউনিকেট করতে হলে ইংলিশে কথা বলতে হবে আমাদের। সো আমি কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম যে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওই যে আমরা 5th জেন পর্যন্ত আসছি, সি++, জাভা টাভা এইসব আমরা বলি, আমার কাছে মোস্ট সফিস্টিকেটেড যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ইংলিশ ভাষা, ইংরেজি ল্যাঙ্গুয়েজ। সেটাই। হ্যাঁ, সো আমাদের এই যে কমিউনিকেশন স্কিল থেকে শুরু করে, আমরা যে একটা কথা আছে না, যে যে কমিউনিকেশন স্কিলে ভালো সে কখনো না খেয়ে মরে না। না তুমি জবে যাও বা লাইফের এভরি স্টেজে, ইভেন তোমার বিয়ের ক্ষেত্রে তোমার কমিউনিকেশন স্কিলটা কাজে লাগে। সো এই যে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হলে তোমাকে ওটা মাস্ট ইংলিশে ডেভেলপ করতে হবে। আর ইংলিশ কিভাবে শিখতে হবে অলরেডি আমার ফ্রেন্ডরা বলে দিয়েছে। সো আমি তোমাকে একটা উপদেশ যদি দিই, যদি তুমি আমার যে এতক্ষণ যা বলছি কোনো কথাই না শুনে যদি একটা কথা শুনতে চাও, আমি বলবো যে ভাই তুমি লাইফে অ্যাটলিস্ট ইংলিশটা ভালোভাবে শেখো, পড়া শেখো, লেখা শেখো, বলা শেখো, বলাটা ভালোভাবে শেখো। তুমি লাইফে 50% আগাই থাকবা, সব ক্ষেত্রেই 50% আগাই থাকবা। সো দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মানে আমরা হচ্ছে শুরু করেছিলাম হচ্ছে ভুল থেকে কিভাবে শুধরানোর বিষয়, সেখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজে চলে গেছি এবং হচ্ছে এখানে অনেক কিছু আমরা জানলাম যে হচ্ছে এই ধরনের বিষয়গুলো আমাদের জানা উচিত, বা এই ধরনের বিষয়গুলো অ্যাটলিস্ট আমাদের ডেভেলপমেন্ট করা উচিত। সফট স্কিল, হার্ড স্কিল, তারপরে সফটওয়্যার স্কিল, ল্যাঙ্গুয়েজ। তো সব বিষয়ে আমাদেরকে জানতে হবে, কিন্তু যেটা আপনি সব বিষয় যদি একসাথে করতে চান তাহলে কোনো হবে না, বিষয় কিছুই পারবেন হবে না। না। আচ্ছা, লাস্ট, হ্যাঁ Yeah, sure. লাস্ট আমি দুইটা কথা বলতে চাই, মানে 2 লাইনের কিছু কথা বলতে চাই। সেটা হইতেছে যে আমরা অনেকেই বলি জব নাই, টাকা পয়সা কিভাবে ইনকাম করবো। যেমন যেহেতু আমি ছোটখাটো একটা বিজনেস করি, আমার রিলেটিভস অ্যান্ড অনেক ফ্রেন্ডস আছে আমাকে বলে যে একটা কাজ দাও, একটা কাজ দাও, আমি কাজ করবো না, আমার জন্য কিছু টাকা পয়সা ইনকাম। তো তখন আমি বলতাম যে ভাই তোমাকে আমি কি কাজ দিব, তুমি কি কি পারো? জানো ওইটা আমাকে বলো। সে কিছুই জানে না। কথা হইতেছে যে যেমন আমার বিজনেস, আমি সেলসে ভালো, সো আমার কন্টেন্টটা, আমি আবার কন্টেন্ট ক্রিয়েশন খুব একটা ভালো না, এবং আমার ভিডিও এডিটর দরকার। সো আমার কাছে যে আসে, আমি বলি তুমি কি ভিডিও এডিটিং জানো? সে কোনো কিছুই জানে না। তো কথা হচ্ছে ভাই তুমি ভিডিও এডিটিং জানো বা যে কোনো কিছু জিনিস জানো যেটা আমার কাছে ভ্যালু অ্যাড করতে পারবে, যে ভাই আমি আপনার কাস্টমার ম্যানেজমেন্ট আমি করতে পারবো, বা হইতেছে যে আমি হইতেছে আপনার ফেসবুকটা বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো হ্যান্ডেল করতে পারবো। আমাকে এসে বলতে হবে যে ভাই আমি আপনার এটা ভ্যালু অ্যাড করতে পারবো, এইগুলো আমি পারি, আমাকে কিছু একটা কাজ বাজ দেন, তবেই না আমি তোমাকে কিছু করতে পারবো। সো মানে তুমি আমার কাছে না, যার কাছে যাও, বা তুমি জবের ক্ষেত্রে বা যা মানে পড়ালেখার পাশাপাশি যেটা বলে সাইড হাসেল করতে হবে, ইনকাম করতে হবে, সো এইটা করার জন্য তোমার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। তারপরে এসে তুমি আমাকে বলো বা তোমার যে বড় ভাই আছে সবাইকে বলো যে ভাই আমি এটা জানি, আমাকে কিছু একটা দেন। দেখবে যে কখনো তাহলে আর মানে মানে আমার অ্যাপ্রোচটা আগে বুঝতে হবে, যে আমি কারোর কাছে যাচ্ছি, সে আমাকে একটা বেনিফিট দিবে, তার বদলে আমি তারে কি দিব। গিভ অ্যান্ড যদি টেক।
হ্যাঁ, আমি যদি তাকে কিছুই না দিতে পারি তাহলে আমাকে সে কেন দিবে? সে তো আর মানবতার সেবায় বসে নাই, সে একটা Exactly. বিজনেস করতেছে। অবশ্যই সে সেখান থেকে চাইবে যে তার ওখানে একটা প্রফিট আসে বা তার ওখানে একটা বেনিফিট আসে। আমি যখন তাকে কোনো বেনিফিট দিতে পারবো না, হয়তো সে সাহায্য করবে, নাও তুমি এই কিছু নিয়ে চলো, জাস্ট কিন্তু সে কিন্তু একবার, কিন্তু বারবার লাইফ টাইমে কিন্তু এটা So, হবে না। সো হ্যাঁ, নিজের ওয়েট বজায় রাখো, কিছু নতুন কিছু শেখো, এসে বলো ভাইয়া আপনার যেইটা করেন এটা আমি যদি এইটা অ্যাড করি আপনার সেলস বাড়ায় যাবে। আমাকেও তো টোপ দিতে হবে তাই না? Right. তবেই আমি তোমাকে হায়ার করবো। আমাকে টোপ দাও তবেই না। আমি যদি কোনো ভ্যালু না খুঁজে পাই তোমাকে আমি ঘোরা, আচ্ছা ঠিক আছে ভাইয়া দেখবো, ঠিক আছে ভাইয়া ভালো থেকো, মিষ্টি আসে দেবো, এটা আদতে কিন্তু আমার বিরক্ত লাগে। ঠিক আছে, বিরক্ত। সো থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে দুইজন ছিলেন, সোহাগ, আর পাশে হচ্ছে রিয়াদ, আমি উজ্জ্বল, এবং আমাদের ক্যামেরা পার্সন ছিলেন আরহান। সো আমরা তিনজনই এখানে টোটাল চারজনের ফ্রেন্ড। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমাদের এই বক শোনার জন্য অ্যাটলিস্ট। সো এখান থেকে আশা করি কিছু জানতে পারছেন। সো আরহান, কি শেষ মুহূর্তে কিছু বলবা? আল্লাহ হাফিজ। ওকে, টাটা।